নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম নাসিয়ান ফিলসফিতে। অনেকদিন পর আমি আবার এলাম, মানে ভিডিও দিচ্ছি আর কি। আজকে ভিডিও দেবো বলে একটা স্থির করলাম। তো আজকে আমি কয়েকটা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি দেখাতে চাচ্ছি যে এইরকম টাইপের কোশ্চেন হতে পারে। আমরা সাধারণত চেষ্টা করি খুব গভীর থেকে গভীর কোশ্চেন প্র্যাকটিস করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি তেমনটা কিন্তু নয়। কেন নয়? কারণ একটা ফিলসফির কোশ্চেন কিরকম হতে পারে বলে আমার মনে হয়, আমি সে বিষয়ে একটু কথা বলবো। কারণ ফিলোসফি ইজ নট হিস্ট্রি, ফিলোসফি ইজ নট লিটারেচার, অ্যান্ড ফিলোসফি ইজ নট সায়েন্স। তাই ফিলোসফির কোশ্চেন তৈরি করার তারও একটা ব্লু প্রিন্ট আছে। হ্যাঁ, তো একজন এমিনেন্ট প্রফেসর যিনি এই কোশ্চেনগুলো তৈরি করবেন, আমার মনে হয় এই জায়গাগুলো গিয়ে তিনি কিন্তু কোশ্চেন তৈরি করতে পারে। আর সবচেয়ে যেটা লিটেস্ট কথা বলতে যাচ্ছি, সেটা হলো 60খানা কোশ্চেন থাকবে। তো 60খানা কোশ্চেন এই তার মধ্যে তুমি যে 60টাই পাবে এমন নয়, তার মধ্যে 40টা কোশ্চেন কিন্তু খুব সহজ জলের মতো দেবে, যারা আমরা প্রত্যেকেই পাই, বিভিন্ন বইয়ে পাওয়া যায়, আমরা অনেকে প্র্যাকটিস করছি দিন রাত একাকার। কিন্তু আমার মনে হয় যে কিছু কোশ্চেন একজন প্রফেসর কিরকম তার মেন্টালিটিতে গিয়ে কিভাবে সে কোশ্চেনগুলোকে সে ক্রিয়েট করতে পারে। অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো ক্রিয়েট হবে এই 60খানার মধ্যে 20খানা কোশ্চেন খুব কঠিন হবে। অ্যাকচুয়ালি সেটা অজানা বিষয় থেকে নয়, সেটা হবে আমরা যে বিষয়গুলো জানি সেই বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু উনি একটু এপাক ওপাক করে কোশ্চেন তৈরি করবেন। তো আমি সেই লেভেলে একটু গিয়ে বা তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে একটু উপনীত হতে চেয়ে এবং সেখান থেকে আমি কয়েকটা কোশ্চেন বানিয়েছি এবং এগুলো আমার নিজস্ব বানানো কোশ্চেন। হ্যাঁ, এগুলো কোথাও তোলা নয়। তো এইরকম আমি কয়েকটা সেট তৈরি করতেছি এবং আশা করি সেটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ারও করতে পারি। তো এতদিন তো অনেকটাই করেছি, নিশ্চয়ই মাদ্রাসা আগে থেকে অনেকে আমাকে চেনো। এখন হয়তো আমি বিভিন্ন কারণে ঠিকমতো প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না, কিন্তু আমার ক্লাস বা দিয়ে অনেক উপকৃত হচ্ছে। মাদ্রাসাতে অ্যাটলিস্ট 2জন পাশ করেছে, এটা তো বেটার। যাক, সেটা বড় কথা নয়। তো দেখো ক্লাসটা, দেখো ক্লাসের টাইমে আমি তোমাদের সঙ্গে আরো কথা বলছি, আমি কিভাবে বলি এবং সেই কিভাবে এক্সপ্লেন করি ব্যাপারগুলো, সেগুলো একটু দেখার চেষ্টা করো। চলো তাহলে ক্লাসে যাই। ওকে, বাই। চলো। তো দেখো এখানে কি বললাম যে সেট 1, অ্যাকচুয়ালি সেট 1-এর কয়েকটা কোশ্চেন আমি এখানে তোমাদের শো করছি। হ্যাঁ, তোমরা একটু দেখো। তো অন্ধকার ঘর, বুঝতে পারছো আমার সেরকম লাইট ফাইট নেই, একটা লাইট আছে উপরে। দেখি ওটা দিয়ে যতটুকু দেখতে হয়, আমাকে দেখা যাচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট নয়, দেখো কোশ্চেনগুলো দেখো। প্রথম কোশ্চেনটা কি দিয়েছি যে পরিপাক ক্রিয়া ও অভাববোধ যথাক্রমে। ডেফিনেটলি এটা সাইকোলজির কোশ্চেন, এইরকম টাইপের কোশ্চেন আমাদের হতে পারে। তো পরিপাক ক্রিয়া এবং অভাববোধ, এটাকে আমরা কি বলবো? তো এটাকে আমরা অ্যাকচুয়ালি উভয় ঐশ্বিক ক্রিয়া বলবো, না উভয় অনৈশ্বিক ক্রিয়া, ঐশ্বিক ক্রিয়া অনৈশ্বিক ক্রিয়া, অনৈশ্বিক ক্রিয়া ও ঐশ্বিক ক্রিয়া। তো ডেফিনেটলি আমরা জানি এই যে পরিপাক ক্রিয়া, আমরা জানি অনৈশ্বিক ক্রিয়া 5 প্রকার, তোমরা নিশ্চয়ই জানো। প্রতিবত ক্রিয়া, সহজাত ক্রিয়া, ভাবজ ক্রিয়া, এরকম ক্রিয়াগুলো আছে না? তো তার মধ্যে পরিপাক ক্রিয়া আছে। তো পরিপাক ক্রিয়া ডেফিনেটলি অনৈশ্বিক ক্রিয়া, কিন্তু অভাববোধ, তাই না? অভাববোধটা কি? এটা ঐশ্বিক ক্রিয়া। তাহলে ডেফিনেটলি আনসার কি হবে? যে পরিপাক ক্রিয়া এবং অভাববোধ যথাক্রমে, তাহলে পরিপাক ক্রিয়া কি? অনৈশ্বিক ক্রিয়া, আর অভাববোধটা হলো ঐশ্বিক ক্রিয়া। তাহলে কোন নম্বর অ্যান্সার আসতেছে? অ্যান্সার ডি। এই কোশ্চেনটা কি? এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমি ওই যে ইয়েগুলো আছে তার মধ্যে থেকে আমি এটা বানানোর চেষ্টা করছি যে এইরকম টাইপের কোশ্চেন হতে পারে। এবার দেখো পরের কোশ্চেনটা নীতিবিদ্যা থেকে। নীতিবিদ্যার কোশ্চেনটা কি বলছে? যে নীতিবিদ্যার আলোচনায় স্বীকার্য সত্যগুলির মধ্যে কোনটি ভিন্ন? আমরা জানি যে নীতিবিদ্যার স্বীকার্য সত্য হিসাবে গৌণ স্বীকার্য সত্য 3খানা এবং মুখ্য স্বীকার্য সত্য, গৌণ 2টা আর মুখ্য 3টা। মুখ্য 3টে কি? ব্যক্তির অভেদ, অর্থাৎ ব্যক্তির অভিন্নতা, যেটাকে আমরা ব্যক্তিত্ব বলে থাকি। আবার বিচার ক্ষমতার পাওয়ার অফ ভিজন, অ্যান্ড ইচ্ছা স্বাধীনতা, ফ্রিডম অফ উইল। তাহলে এই 3টে কি? এই 3টে হলো মুখ্য। আর বাকি ডি নম্বর অপশন দেওয়া আছে যে আত্মার অমরতা এবং ঈশ্বরের অস্তিত্ব, এই দুটো কে দিয়েছে? ইমানুয়েল কান্ট। তা ডেফিনেটলি তাহলে এই যে এগুলো সবগুলোই কিন্তু নৈতিকতার স্বীকার্য সত্য, কিন্তু তার মধ্যে আলাদা বা ভিন্ন কোনটা? ভিন্ন হলো ডি নম্বরটা, কারণ এই দুটো হলো গৌণ স্বীকার্য সত্য। বুঝতে পারলে? তাহলে এইভাবে যদি কোশ্চেন সেট করে, এখানে তুমি জানো বিষয়টা, কিন্তু সেই বিষয়টা থেকে তোমাকে ভেবে ভেবে অ্যান্সার করতে হবে। অর্থাৎ ফিলোসফির কোশ্চেনগুলো এইরকম, এখানে তোমার বুদ্ধি খাটিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে, তবেই তুমি কিন্তু পাস করবে। এগুলো অজানা নয়, সব জানা কোশ্চেন। সেই জানা কোশ্চেনের মধ্যে থেকে তোমাকে দিবে এবং তোমাকে পাজেল করবে। সেই পাজেলটা তুমি যদি ফাইন্ড আউট করতে পারো, ইউ আর গেইন, আদার দেন। বুঝতে পারলে?
চলো এবার নেক্সট কোশ্চেন বলছে বেনথাম সুখের মধ্যে পার্থক্য স্বীকার করেছেন। আচ্ছা বেনথাম কোন ধরনের পার্থক্য স্বীকার করেছে? আমরা জানি যে বেনথাম তিনি হলেন স্থূল পরসুখবাদ, অর্থাৎ সুখের মধ্যে তিনি গুণগত পার্থক্য স্বীকার করেননি, কিন্তু তিনি স্বীকার করেছেন পরিমাণগত পার্থক্য, এবং সুখকে পরিমাপ করার জন্য তিনি 7টা মাপকাঠির কথা বলেছেন। তাহলে এই যে অপশনগুলো দেওয়া আছে, প্রথমটা গুণগত, দ্বিতীয়টা হলো গুণ ও পরিমাণ উভয়, তৃতীয়টা হলো মানে সি নম্বরটা সুখের মধ্যে কোনো পার্থক্য নেই, সুখের মধ্যে কোনো পার্থক্য নেই, পরিমাণগত পার্থক্য। তো ডেফিনেটলি অ্যান্সার হবে ডি নম্বরটা, তিনি সুখের মধ্যে এই পরিমাণগত পার্থক্যটা স্বীকার করেছেন। কিন্তু এইরকম কোশ্চেন আর কি দিবে, এটা হয়তো কমন কোশ্চেন, হয়তো অনেকেই পেয়ে গেছো। এবার দেখো পরের নম্বর কোশ্চেন, যে জীবের মতো আজীব ও শত মূল্যবান দাবি করে কারা? গভীর বাস্তুসংহতি, সমাজ নীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, সবগুলি। আমরা জানি যে ডিপ ইকোলজি সেখানে কি হয়, সেখানে আর্নেস্ট সম্ভবত, নিশ্চয় তোমরা জানো। হ্যাঁ, তো ইনি কি বলছেন? ইনি বলছেন যে ইন্ট্রিনসিক ভ্যালু অ্যান্ড এক্সট্রিনসিক ভ্যালু। তিনি বলবেন যে দেখো জীবেরও যেমন ইন্ট্রিনসিক ভ্যালু আছে, তেমনি পরিবেশেরও একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে, অর্থাৎ দুটোই হলো শত মূল্যবান। তো ডেফিনেটলি অ্যান্সার কোনটা? অপশন এ, গভীর বাস্তু সংহতি। বুঝতে পারলে? নিশ্চয়ই স্লাইড দেখতে পাচ্ছ আশা করি। চলো দেখো, রাতের অন্ধকারে পড়াচ্ছি, জানি না কতটুকু হবে। এবার দেখো, মানসিক সুখ দৈহিক সুখের তুলনায় গুরুত্বপূর্ণ। বেশ, মানসিক সুখ দৈহিক সুখের তুলনায় গুরুত্বপূর্ণ, যে কারণে তিনি বলছেন যে সুখী শুকুরের চাইতে অসুখী সক্রেটিস হওয়া অনেক ভালো। কে বলেছে? ডেফিনেটলি কে বলবে এটা? জন স্টুয়ার্ট মিল। তো এইগুলো কিন্তু কমন, এইরকম টাইপের কোশ্চেন থাকবে, সহজ কোশ্চেন যেগুলো তোমরা অ্যাভেলেবেল প্র্যাকটিস করো। এবার তবে এগুলো সম্পর্কে বিশদে জানতে হবে। এবার দেখো পরের কোশ্চেন, এটা ওয়েস্টার্ন ফিলোসফি থেকে, দ্রব্যের সঙ্গে গুণের সম্বন্ধ। দ্রব্যের সঙ্গে গুণের সম্বন্ধ কিরকম হবে? আমরা জানি যে দ্রব্যের মধ্যে দুটো জিনিস থাকে, গুণ এবং ক্রিয়া, এবং গুণ এবং ক্রিয়া সেটা কি সম্পর্কে আছে? অনিত্য সম্পর্ক, নিত্য সম্পর্ক, আপতিক সম্পর্ক, সংযোগ সম্পর্ক। তো ডেফিনেটলি এটা তোমরা পাবেই। তাহলে দ্রব্যের সঙ্গে গুণের সম্পর্ক কি? নিত্য সম্পর্ক, কারণ যে দ্রব্য থেকে গুণকে আমরা কখনোই ওই আলাদা করতে পারি না। দ্রব্যের সঙ্গে গুণ এবং ক্রিয়া কিন্তু অ্যাকচুয়ালি এই নিত্য সম্পর্কেই থাকে। তো এই অ্যান্সার কোনটা? 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো সহজ কোশ্চেন। এবার দেখো, নিচের কোনটি ব্যক্তি সম্বন্ধের বৈশিষ্ট্য নয়? আমরা জানি ব্যক্তি সম্বন্ধে কয়েকটা বৈশিষ্ট্য আছে, কি রকম? সেটাকে অনৈক্যপাতিক হতে হবে, তাই না? মানে সেখানে কোনো উপাধি যুক্ত হবে না, সেটাকে অবেবিচারী হতে হবে, ইনভেরিয়েবল রিলেশনশিপ। তারপর সেটাকে আবশ্যিক এবং নিহত সহচর হতে হবে, এবং শর্তাধীন। এই শর্তাধীনটা এটা কিন্তু ব্যক্তির বৈশিষ্ট্য নয়, অর্থাৎ এটাকে আমি আলাদাভাবে দিয়েছি। তুমি যদি ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে তোমার স্পষ্ট জ্ঞান থাকে, তবেই কিন্তু তুমি এটাকে ফাইন্ড আউট করতে পারবে। বুঝতে পারলে? তো এগুলো কি, এভাবে প্র্যাকটিস করলে তোমার রিজনিং পাওয়ার, অর্থাৎ তুমি যে কোশ্চেন দেখার পরে তোমার রিজনিং পাওয়ারটা বাড়বে। বুঝতে পারলে? এটাই আমার বলার। যে কোশ্চেন যদি প্র্যাকটিস করতে হয় তাহলে এভাবেই করো। এবার নেক্সট কোশ্চেন দেখো, ন্যায় মতে আত্মা। ন্যায় মতে আত্মা দেখ, অপশন এ প্রত্যক্ষলব্ধ, অপশন বি সাক্ষাৎ প্রত্যক্ষলব্ধ, অপশন সি অনুমান সিদ্ধ, অপশন ডি ইন্দ্রিয়গ্রাহ্য। আমরা জানি যে এই যে নব্য ন্যায় এবং প্রাচীন ন্যায়, যদিও আমাদের সিলেবাসের মধ্যে নব্য ন্যায়টা বেশি, নব্য ন্যায়রা এরা বলছে এই যে আত্মা, ন্যায় মতে আত্মাকে আমরা জানতে পারি অনুমানের সাহায্যে প্রাচীন ন্যায়রা বলে, আর সাক্ষাৎ প্রত্যক্ষলব্ধের মাধ্যমে আমরা জানতে পারি, এটা বলছে নব্য ন্যায়রা। তো বিষয়টা সম্পর্কে যদি জ্ঞান থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে, কারণ এইরকম টাইপের কোশ্চেন আসবেই এবং বানিয়ে দেবে এগুলো। তোমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারলে কি বললাম? এবার দেখো 9 নম্বর কোশ্চেন, আবার ভারতীয় দর্শন। রামানুজের মতে ত্রিবিধকরণ কি? ত্রিবিধকরণ হলো, দেখো রামানুজ তিনি ব্রহ্ম পরিণামবাদের কথা বলেছেন, এবং এই ব্রহ্ম পরিণাম যখন ঘটে, ব্রহ্ম থেকে এই জগতের সৃষ্টি হয়, তখন কিন্তু তিনি 3টা কারণের কথা বলেছেন। কি? ক্ষিতি, অপ, তেজ। এই 3টি ভৌত দ্রব্য থেকে অ্যাকচুয়ালি এই জগতের পরিণাম ঘটে। অর্থাৎ ব্রহ্মের এই যে
ব্রহ্মের কি, ব্রহ্মের চিৎ অচিত অংশ থেকে জগতের সৃষ্টি। এই অচিত অংশের মধ্যে তিনি যখন পরিণামের গল্পটা করেন তখন কিন্তু ক্ষিতি অপ তেজ এই তিনটি ভৌত দ্রব্যের কথা বলেছেন, মানে পদার্থের কথা বলেছেন, এবং যেখান থেকে কি হচ্ছে, যেখান থেকে ভাই আমাদের এই জগতের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা কি ভিতর থেকে দিয়েছি নিজের মানে দেখার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি এইরকম টাইপের এক একটা থাকবে। মানে তুমি জানো না এমন কোশ্চেন থাকবে না, তুমি জানো কোশ্চেনগুলো কিন্তু সেটাকে ঘুরিয়ে দিবে একটু। এটাই হলো ওই টিচারদের বৈশিষ্ট্য। টিচার মানে যারা কোশ্চেন বানায় আর কি। এবার দেখো মায়া হলো, দেখো মায়া সম্পর্কে তুমি স্পষ্টভাবে সবকিছু জানো, কারণ মায়া সম্পর্কে তুমি পড়েছো বেদান্ত সার। বেদান্ত সারের লেখকটাকে বিদ্যারণ্য কি যেন, হ্যাঁ সদানন্দ। সদানন্দ ব্যক্তি তিনি কিন্তু এই তার বেদান্ত সার গ্রন্থে এই মায়া কি তার সম্পর্কে একটা বৈশিষ্ট্যের কথা বলেছে, এগুলো তোমরা পড়েছো আমি জানি। এবার যদি কোশ্চেনটা তোমাকে এভাবেই দেয় যে মায়া হলো, প্রথম অপশন দিয়েছে সদাভ্যাম অনির্বচনীয় ত্রিগুণাত্মক অভাব রূপম কিঞ্চিদিতি জ্ঞানাত্মক। দ্বিতীয় নম্বর অপশন বলছে সদাভ্যাম অনির্বচনীয় ত্রিগুণাত্মক ভাব রূপ যৎকিঞ্চিত জ্ঞানাত্মক। 4 নম্বর বলছে সদাভ্যাম অনির্বচনীয় ত্রিগুণাত্মক ভাব রূপম যৎকিঞ্চিত অজ্ঞানাত্মক। 2 নম্বর অপশন একটা বলছে এখন যদি তুমি স্পষ্ট জ্ঞান না থাকে তাহলে কিন্তু তুমি এটার ফাইন্ড আউট করতে পারবে না। তখন কিন্তু তুমি এটা ফাইন্ড আউট করতে পারবে না। তাহলে এখানে কি করতে হবে বলছো, এখানে তুমি দেখো এই যে এ বি সি ডি 4খানা অপশনের মধ্যে সি নম্বর অপশনটা কিন্তু এক্সাক্ট অ্যান্সার। অর্থাৎ মায়া হলো সৎ অসৎ কোনো কিছু বলা যায় না, অনির্বচনীয়, ত্রিগুণাত্মক, ভাবরূপম, যৎকিঞ্চিত এবং অজ্ঞানাত্মক অর্থাৎ জ্ঞান বিরোধী মায়া। তাহলে অপশন কোনটা? অপশন সি। দেখো এইরকম টাইপের কোশ্চেন আমি 5খানা সেট অর্থাৎ 5 আইটেম 300 কোশ্চেন আমি বানাইছি। হ্যাঁ, এবং সত্যি হলে এটাই বানাচ্ছি এবং মানে হয়ে গেছে হ্যাঁ তৈরি করা। আমি 1 তারিখ থেকে ভাবছি যে 1 তারিখ থেকে একটা পরীক্ষা নেব, মানে সবার তো মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এখন দেওয়া শুরু করব। যদি তোমাদের মধ্যে কারো ইচ্ছা হয় যে না নাসমুলদার কাছে আমি ওই নাসমুলদার যে 5খানা সেটের কথা বলছে যে আমি এগুলো একটু প্র্যাকটিস করতে যাচ্ছি, তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্লাইডে, ওখানে আছে। হ্যাঁ, তো আমি কিন্তু 5খানা এই 1 মাসের মধ্যে 5খানা সেট অর্থাৎ পুরো সেট আমি 5খানা এইরকম কোশ্চেন বানিয়েছি যেগুলো দিয়ে আমি প্র্যাকটিস করব। কারণ আমার একটা গল্প আছে যে ভাই পাস করতে গেলে কিন্তু তোমাকে ওই 40খানা কোশ্চেন নয়, বাকি যে 20খানা কোশ্চেন যেটা কঠিন করবে ওই কোশ্চেনটা অ্যান্সার করে আসতে হবে। যদি তুমি ওই কোশ্চেনটা কোন, যেটা হলো বানিয়ে দেওয়া কোশ্চেন, এবং সেই কোশ্চেনটা কি সেটাকে বুঝতে গেলে তোমাকে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সেই জায়গায় নিয়ে যেতে হবে, তবেই কিন্তু তুমি সেই কঠিন কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। আর যদি করতে পারো তাহলে তুমি ঢাক পাবে। যেরকম করে মাদ্রাসার ক্ষেত্রে আমি এরকম করিয়েছিলাম কয়েকজনকে এবং তার মধ্যে 2জন পাস করেছে, তো এটা আমার একটা মানে ভাল লাগে। হ্যাঁ, এটাই আর কি। তো দেখো ওই মাদ্রাসার কথা বারবার বলছি, মানে আর নিচ্ছি এমনটা ভাবো না। হ্যাঁ, কিন্তু এটা সত্যি কথা, কিন্তু কোশ্চেন তোমাকে এভাবেই প্র্যাকটিস করতে হবে। আর নতুবা যতই প্র্যাকটিস করো কোনো লাভ নেই, কারণ ওই 40টার মধ্যে পড়ে যাবে ওরা। এবার দেখো পেত্তাভাব কথাটির অর্থ হলো, দেখো পেত্তাভাব জিনিসটা কি, আমরা যখন ওই যে ভারতীয় দর্শনে প্রমেয় পদার্থ কাদের, নৈয়ায়িকদের প্রমেয় পদার্থ 12খানা, তো সেখানে এই পেত্তাভাব জিনিসটা পেয়েছি। এইরকম শব্দ দিবে তুমি জানো কিন্তু হয়তো এক্সাক্ট জানো না, তোমাকে তখন সেটাকে ডিলেমার মধ্যে পড়তে হবে। দেখো পেত্তাভাব শব্দের তুই খোঁজ, মৃত্যু, দুঃখ, পুনর্জন্ম। ডেফিনেটলি আনসার সি ডি 4 নম্বরটা আর কি। এখানে এবিসিডি কথা ভুলে গেছি, তো অ্যান্সার হলো পুনর্জন্ম। পেত্তাভাব কথাটার অর্থ কি? পুনর্জন্ম। এটা তোমার সিলেবাসে আছে, তোমার বইয়ের মধ্যে আছে, সাধারণ বিষয়, তুমি বারবার বলেছো। এইরকম কোশ্চেন দেবে এবং এইরকম কোশ্চেন তোমার কিন্তু অ্যান্সার করে আসতে হবে, বুঝতে পারলে? আর এইরকম কোশ্চেনের জন্য আমি 5খানা সেট করাবো এই 1 তারিখ থেকে এই পরের মাসটা 14 তারিখ পর্যন্ত পরীক্ষা, অর্থাৎ আমি আগস্ট মাসটা এটা করাতে চাচ্ছি আর কি। তোমাদের ইচ্ছা হলে যোগাযোগ করতে পারো। এবার দেখো পরের কোশ্চেন এথিক্স থেকে আবার কি হচ্ছে, অপরাধীকে উপায় হিসেবে ব্যবহার করা হয়, এটা ক নম্বর স্টেটমেন্ট। খ নম্বর স্টেটমেন্ট বলছে অপরাধীকে উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয়। প্রথম স্টেটমেন্টে বলছে, এটা শাস্তি থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, প্রথম স্টেটমেন্ট অপরাধীকে উপায় হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় স্টেটমেন্টে বলছে খ নম্বর স্টেটমেন্ট যে অপরাধীকে উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কোথায়? অপশন এ সংশোধনাত্মক ও প্রতিশোধাত্মক ও প্রতিরোধাত্মক। অপশন সি সংশোধাত্মক ও প্রতিশোধাত্মক। অপশন ডি
প্রতিশোধাত্মক ও সংশোধাত্মক, জানো। তাহলে আমরা জানি যে অপরাধীকে উপায় হিসেবে ব্যবহার করা কোথায়, যে ভেড়া চুরির জন্য তোমাকে কিন্তু ভাই চুরি দিচ্ছি না, তোমাকে কিসের জন্য শাস্তি দিচ্ছি, যাতে ভবিষ্যতে কেউ যেন ভেড়া চুরি না করে। তাহলে এটা কি? প্রতিরোধাত্মক। তাহলে প্রথম বাক্যটা প্রতিরোধাত্মক। দ্বিতীয় বাক্যটা অপরাধীকে উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয়। উদ্দেশ্য মানে তার চরিত্র যেন সংশোধন করতে পারি, অপরাধীকে উদ্দেশ্য হিসেবে ব্যবহার করতে পারবো, উপায় হিসেবে নয়। তাহলে এই যে উদ্দেশ্য হিসেবে আমরা কোথায় ব্যবহার করি? যখন আমরা সংশোধনাত্মক কাজ করি। তাহলে প্রতিরোধাত্মক এবং সংশোধনাত্মক। তাহলে অপশন কোনটা আসলো? অপশন ডিটা। বুঝতে পারলে? দেখো গরম লাগতেছে, ফ্যান বন্ধ করছি তো, বুঝতে পারছো? এবার দেখো পরেরটা 13 নম্বর কোশ্চেন কি আছে, বলতে নিচের কোনটি নৈতিক মানদণ্ডের স্তর নয়। এটাও নীতিবিদ্যার কোশ্চেন। তোমরা জানো বাহ্যবিধি, অন্তরের বিধি, কল্যাণের আদর্শ, ঈশ্বর বিধি, এই সবগুলোই কিন্তু নৈতিক মানদণ্ডের মধ্যে, স্তরের মধ্যে পড়ে। কারণ বেনথাম 4খানা, মিল, অন্তর, তারপর ঈশ্বরের বিধি, আমরা এটাও কিন্তু একটা নৈতিক বিধির মধ্যে পাই। কোথায়? যখন ডিঅন্টোলজি আমরা আলোচনা করি, ওখানে দেখবে এই যে ফলমুখী আর একটা কর্তব্যমুখী ঈশ্বর বিধি আছে। তাহলে এখানে কল্যাণের আদর্শ, অ্যাকচুয়ালি সমস্ত এথিক্সটাই কিন্তু কল্যাণের আদর্শের পরিপ্রেক্ষিতে। বুঝতে পারলে? সমস্ত এথিক্সের লক্ষ্যই কিন্তু কল্যাণ করা। তাহলে এই কল্যাণের আদর্শ, এটা কিন্তু নৈতিক মানদণ্ডের স্তরের মধ্যে পড়ে না। নৈতিক মানদণ্ড সবার লক্ষ্যই কিন্তু কল্যাণ। তা এইগুলো বাকিগুলো কিন্তু অ্যাকচুয়ালি নৈতিক মানদণ্ডের অন্তর্ভুক্তের মধ্যে পড়ে। চলো এবার পরে বলছে কোনো কাজ বহুজনের উপযোগী হয় তখন তা যথাযথ কাজ। অর্থাৎ যে কাজটা বহুজনের উপযোগী হবে, কাজ ইজ নট নিয়ম। কাজটাই কাজটাই কি, কাজটা বহুজনের উপযোগী হলে তবেই সেই কাজটা ভালো। এটা কে বলবে? বহুজনের কথা বলছে, ডেফিনেটলি ইউটিলিটারিজম। আবার বলছে কাজ, আমরা জানি যে কর্ম, তার সঙ্গে উপযোগবাদ। তাহলে কর্ম নিয়ম উপযোগবাদ নয়, কর্ম উপযোগবাদ। তাহলে কর্ম উপযোগবাদী কে? ডেফিনেটলি বেনথাম। তাহলে বেনথামের কর্ম উপযোগবাদ। মিলের কি? মিলের হলো নিয়ম উপযোগবাদ। কান্টের কর্তব্যমতবাদ, উপরের সবগুলি নয়। তা ডেফিনেটলি আনসার কে? বি, বেনথামের কর্ম উপযোগবাদ। অর্থাৎ কোশ্চেনটা পড়ো, ভাবো আর অ্যান্সার করো, কারণ যেগুলো এই টাইপের কোশ্চেন থাকবে সেগুলো কিন্তু এরকমই হবে। এবার দেখো পরের কোশ্চেনটা কি, যে ব্যবহারিক প্রজ্ঞাকে কান্ট বলেছেন। তাহলে ব্যবহারিক প্রজ্ঞাকে কান্ট কি বলেছেন? সুখ বলেছেন, আত্মা বলেছেন, ঈশ্বর বলেছেন, কোনোটি নয়। আমরা জানি এই ব্যবহারিক প্রজ্ঞাকে কান্ট বলেছেন বিবেক, বিবেকের অনুশাসন। ব্যবহারিক প্রজ্ঞাটা কি? ব্যবহারিক প্রজ্ঞাটাকে কান্ট বলেছেন কি? বিবেক। তাহলে এখানে অপশন কি? এখানে অপশন হলো কোনোটিই নয়, কারণ ব্যবহারিক প্রজ্ঞা কান্টের কাছে বিবেক বলে তিনি আখ্যায়িত করেছেন। এগুলো যখন পড়াইছিলাম নিশ্চয় বলেছি। হয়তো এখন এথিক্সে সেরকম ক্লাস নেই এখানে, আর অনেকগুলো আবার মারা আছে। এবার দেখো 16 নম্বর কি আছে কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটা হলো এটাই, যে নিচে নিউ অ্যাসে কনসার্নিং অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, বইটি কার লেখা? আমরা জানি যে অ্যাসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং লক, তারপর ইনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং ডেভিড হিউম। তাহলে নিউ অ্যাসে কনসার্নিং আন্ডারস্ট্যান্ডিং কার বই? এটা লাইবনিজের বই। তাহলে অপশন কি দেওয়া আছে? লক্স, হফ, স্পিনোজা, কেউ নয়। তা বইটা কি? বইটা লাইবনিজের বই। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হলো কেউ নয়। কারণ এই বইটা লিখেছেন কে? এই বইটা লিখেছে লাইবনিজ। লাইবনিজের এপিস্টেমোলজি এখানে কিন্তু আলোচনা করা হয়, যদিও মোনাডোলজিতে আমরা পড়ে আসি, কিন্তু এই বইটা কিন্তু লাইবনিজ, এবং সেই বইয়ে কিন্তু তিনি এপিস্টেমোলজি সম্পর্কে ভালো কথা বলেছেন। এবার দেখো 17 নম্বর, বুদ্ধি আমাদের জ্ঞানগম্য প্রকৃতি রচনা করে বলেছেন কে? স্পিনোজা, বার্কলে, কান্ট, সকলে। আমরা জানি যে যখন ক্যাটাগরি অ্যাকচুয়ালি সেন্সিবিলিটি এবং আন্ডারস্ট্যান্ডিং এর গল্প আসে, তো বলছে যে আন্ডারস্ট্যান্ডিং, সেন্সিবিলিটি এবং আন্ডারস্ট্যান্ডিং, এই যে আন্ডারস্ট্যান্ডিং যে 12টা যে প্রকারের কথা বলেছে, এবং তার মাধ্যমে কিন্তু আমাদের জ্ঞান সৃষ্টি হয়। যদিও সেন্সিবিলিটির মাধ্যমে আমরা বাইরের জগৎ থেকে ডাটাগুলো নিয়ে আসি, যদি বুদ্ধি না থাকে তাহলে আমাদের জ্ঞান ক্রিয়া কিন্তু কোনোদিন সম্ভব হয় না। ওই জন্য একটা গল্প আছে, ইনটিউশন উইথাউট কনসেপ্ট আর ব্লাইন্ড, অ্যান্ড কনসেপ্ট উইথাউট ইনটিউশন আর এমটি, এরকমটা গল্প আছে না? তো এখান থেকে কিন্তু কান্ট কিন্তু বলেছে যে আমাদের এই যে জ্ঞানগম্য যে জগৎ, এটা কিন্তু বুদ্ধিরই রচনা। তো এটা কার বাক্য? এটা হলো কান্টের। তো 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার সি, এটা কান্টের উক্তি। এবার দেখো নেক্সট, মাইকটা চলছে রে ভাই, মাইক কোথায়? ওরে মাইক কতক্ষণ লাগাই নাই, শোনা যাবে কিনা জানি না, তোরাই বুঝতে পারবি। এবার দেখো পরের কোশ্চেনটা কি বলছে? সমাজস্থ সকল মানুষের স্বার্থ রক্ষার জন্য জমি,
প্রাকৃতিক সম্পদ ইত্যাদির মালিকানার দায়িত্ব ব্যক্তির পরিবর্তে সমাজ বা রাষ্ট্রের উপর অর্পণ করার কথা বলেন। কোন? আমরা জানি উদারনীতিক গণতন্ত্র আছে, সমাজতান্ত্রিক আছে, বৈজ্ঞানিক সমাজতন্ত্র আছে, সকলে। তো এখানে মনে রাখবে যে এই যে ব্যক্তির সম্পত্তির অধিকার, এটা কাদের কথা বলেছে? এটা হলো সমাজতন্ত্রীদের কথা, উদারনীতিকদের কথা নয়। কিন্তু এই উক্তিটা সমাজতন্ত্র, তারা মনে করেন যে ব্যক্তির পরিবর্তে এই প্রাকৃতিক সম্পদ সবকিছুর মালিকের অধিকারী হবে, রাষ্ট্রের কাছে অর্পিত হবে। অ্যাকচুয়ালি সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র কে? কার্ল মার্কস, লেনিন। এবং তারপরে আমরা যেটা সমাজতন্ত্র এনজয় করি পশ্চিমবঙ্গে কিংবা কেরালায় কিংবা রাশিয়ায় কিংবা এখন চীনে দেখা যাচ্ছে, ওটা কোন ধরনের সমাজতন্ত্র? ওটা এমনি সমাজতন্ত্র। কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্র কিন্তু অ্যাকচুয়ালি কার্ল মার্কস আর লেনিন। বুঝতে পারলে? চলো, মার্কস আর অ্যাঙ্গেল আছে কিন্তু ওখানে। এবার দেখো 19 নম্বর কোশ্চেন। মানে অ্যাকচুয়ালি আমার মোবাইলটা অত ভালো কন্ডিশনে নেই, তো বড় ধরনের ভিডিও বানাতে গেলে মানে অতটা এমবি হয় না, আর সমস্যা হয়, অত এডিট মানে ইয়ে করতে পারি না, কি বলতো, একবারে যায় না আর কি। হ্যাঁ, এটা একটা সমস্যা। মানে অত টাকা আর কি নাই মোবাইল কেনার মতো বা ভালো গ্যাজেট কেনার মতো, এটা একটা সমস্যা। কারণ সমস্যাই সমস্যা। হ্যাঁ, জগৎটাই হলো একটা সমস্যা। জগৎটা কি? একটা সমস্যা। এবার দেখো, নিচের কোনটি গান্ধী রাষ্ট্র সংক্রান্ত আলোচনার বিষয় থেকে ভিন্ন? অ্যাকচুয়ালি গান্ধীজি তোমাদের আছে, তাই না? কোথায়? যখন সমাজ দর্শন পড়ি, তাই না? এবার দেখো, বর্ণ ব্যবস্থা সম্পর্কে তিনি কথা বলেছেন, অচিতন্ত্র সম্পর্কে তিনি কথা বলেছেন রাষ্ট্র সংক্রান্ত কথা বলতে গিয়ে। আবার তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এই কথাটা তিনি বলেছেন। কিন্তু ফাস্টিং অন ব্রেড লেবার, এটা হলো গান্ধীর এথিক্সের একটা বিষয়। তিনি বলছেন ব্রেড লেবার, যদি কোনো ব্যক্তি তার নিজের শারীরিক পরিশ্রম না করে শুধু বুদ্ধিকে খাটিয়ে খায়, তাহলে সেটা চুরি করে খাওয়া। এমনকি গান্ধী এই ব্যাটা মানে আমাদের জাতির জনক, মানে ইনি এটাও বলেছেন যে দেখো, মানে গান্ধীর প্রতি ভালোবাসা থেকে এই শব্দগুলো আসে। তো অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমি গান্ধীকে ভালোবাসি বা গান্ধীর প্রতি, মানে গান্ধীর সঙ্গে আমি পড়াশোনা করেছি 2-3 বছর গান্ধী সম্পর্কে, তো ওইটাই আর কি। তো গান্ধী কি ব্রেড লেবার, মানে এমফিলটা করেছিল গান্ধীর উপরে, বুঝতে পারলে? তো এই যে ব্রেড লেবার, এই কনসেপ্টটা কিন্তু তিনি গীতা থেকে নিয়েছিলেন। তো অ্যাকচুয়ালি এটা কি? এটা হলো যে যদি কেউ, মানে নৈতিক বাক্য, মানে যদি কেউ শারীরিক পরিশ্রম করে না খায়, তাহলে এক ধরনের চুরি করে খাওয়া। তো এখানকার অ্যান্সার এদের রাষ্ট্র সংক্রান্ত আলোচনার বিষয় থেকে ভিন্ন, সেটা হলো ডি, ফাস্টিং এবং ব্রেড লেবার। অ্যাকচুয়ালি গান্ধী ফাস্টিংটা কেন? কারণ ফাস্টিং ইজ দ্য ওয়ে থ্রু হুইচ গান্ধী নিজেকে পিউরিফাই করতে চেয়েছিলেন, বুঝতে পারলেন? তো এটা কিন্তু তিনি ওই রাজনৈতিক আদর্শ হিসেবে তিনি দেখাননি, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন মানুষ অবশ্য এই ফাস্টিংটাকে ওয়ান কাইন্ড অফ টুল হিসেবে নিয়েছে, যে ফাস্টিং এর মাধ্যমে আমরা কোনো একটা আন্দোলন করবো, মুভমেন্ট করবো। তো এটা একটা গল্প, এটা পরে আলোচনা করা যেতে পারে। এবার দেখো পরে বলতে, বৈধ যুক্তির ক্ষেত্রে হেতু বাক্য থেকে সিদ্ধান্ত, হেতু বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত, মানে 20 নম্বর কোশ্চেনটা হলো বৈধ যুক্তির ক্ষেত্রে হেতু বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত। এটা ডেফিনেটলি আমরা একটা জানি, অবৈধতার নিয়ম সম্পর্কে জানি যে যুক্তি বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারে না। এবার গল্প হলো, যদি যুক্তিটা বৈধ হয় এবং হেতু বাক্য মিথ্যা হয়, তাহলে কি সিদ্ধান্ত কি হবে? মিথ্যা হতে পারে, কোনো অসুবিধা নাই। সিদ্ধান্ত সত্য হতে পারে। সি, উভয় হতে পারে। ডি, কোনোটি নয়। তা ডেফিনেটলি আনসার কি? ডেফিনেটলি আনসার সি, উভয় হতে পারে। শুধু একটা জিনিসে মনে রাখতে হবে যে যুক্তি বাক্য যদি সত্য হয়, সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে অবৈধ হবে। এবার দেখো 21 নম্বরটা কি আছে। 21 নম্বরটা আছে একই সাথে সত্য হতে পারে না। কি একই সাথে সত্য হতে পারে না? বলছে দুটি বিপরীত বিরোধী বচন, অপশন এ দুটি বিপরীত বিরোধী বচন এবং দুটি অধীন বিপরীত বচন, অপশন বি দুটি বিরুদ্ধ বচন এবং দুটি অধীন বিপরীত বিরোধী বচন, অপশন সি দুটি বিপরীত বিরোধী বচন, দুটি বিরুদ্ধ বচন। তো অ্যাকচুয়ালি কি আমাদের মেইন কথা মনে রাখতে হবে, আমরা জানি যে একই সঙ্গে সত্য হতে পারে না। কে পারে হতে পারে না? অ্যাকচুয়ালি এই কথাটা বলেছে এরিস্টটল। এরিস্টটল দুই প্রকার বিরোধীদের স্বীকার করেছে, একটা বিরুদ্ধ বিরোধিতা, একটা বিপরীত বিরোধিতা। এরিস্টটল বলেছে দেখো, যে বচনগুলোর মধ্যে একই সঙ্গে সত্য হতে পারে তাদের মধ্যে কোনো বিরোধিতার সম্পর্ক থাকতে পারে না। এই জন্য এরিস্টটল বিপরীত বিরোধিতাকে স্বীকার করেছে। আবার আমরা যদি দেখি তাহলে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে একটা বচন যদি সত্য হয়, অপরটা মিথ্যা হয়, অপরটা যদি মিথ্যা হয় তাহলে অন্যটা সত্য হয়। তাহলে আমরা দেখি যে বিরুদ্ধ বিরোধিতা একই সঙ্গে সত্য হতে পারে না, একই সঙ্গে মিথ্যাও হতে পারে না, কিন্তু বিপরীত বিরোধিতা একই সঙ্গে সত্য হতে পারে না। কোশ্চেনের ডাক কি? একই সঙ্গে সত্য হতে পারে না। তাহলে একই সঙ্গে সত্য কে হতে পারে না?
দুটোর মধ্যে কমন কি? দুটোর মধ্যে কমন হলো এটাই যে একমাত্র বিপরীত বচন, যে বিপরীত বিরোধী বচন, সে একই সঙ্গে সত্য হতে পারে না, এবং অন্যদিকে বিরুদ্ধ বিরোধী বচনগুলোও কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দুটি বিপরীত বিরোধী বচন এবং দুটি বিরুদ্ধ বচন। তাহলে অ্যান্সার হবে সি। তাহলে এইরকম টাইপের কোশ্চেন কিন্তু অ্যাকচুয়ালি আসতে পারে, হ্যাঁ, আর যেগুলো তোমাকে ভেবে ভেবে ওই টাইমের মধ্যে করতে হবে, বুঝতে পারলে? তো আজকে আর নয়, এতটুকুই দিলাম। আশা করি তোমার কেমন লাগছে জানি না। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমাদের যে কারো ইচ্ছা হয় যে আমার সঙ্গে 5টা সেট প্র্যাকটিস করবে এরকম, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর অনেক দিন তো আমি ওই সবার জন্যই কাজ করলাম, সবার জন্য করলাম, এখন একটু নিজের জন্য ভাবছি, হ্যাঁ। অনেক দিন অনেকেই